আমাদের দেশে চাকরি অবস্থা বরাবরই খুব খারাপ। তাছাড়া বর্তমানে এই করোনা পরিস্থিতিতে আপকামিং ফিউচারে চাকরি পাওয়া আর করোনা ভ্যাকসিন পাওয়া একই অবস্থা হয়ে দাঁড়াবে। সো এই ক্ষেত্রে কারিগরি কোনো একটা স্কিল থাকা অবশ্যই জরুরি, কেননা স্কিলফুল মানুষ কখনোই থেমে থাকে না। ধরুন আপনার হাতে দুটি অপশন দেওয়া হলো, একটি নতুন 2 টাকার নোট এবং একটি পুরনো 100 টাকার নোটের মধ্যে যে কোনো একটাকে বাছাই করতে হবে। আপনি কোনটা করবেন? হ্যাঁ, অবশ্যই পুরনো 100 টাকার নোটটাই বাছাই করবেন, রাইট? কেননা নতুন 2 টাকার নোটটা যতই নতুন হোক না কেন, পুরনো 100 টাকার নোটটাই কিন্তু ভ্যালুয়েবল। তেমনই দেশের যে কোনো পরিস্থিতিতে আপনি দেখতে ভালো হন বা খারাপ, আপনি ভ্যালুয়েবল থাকবেন যদি আপনি স্কিলফুল হন। গ্রাফিক ডিজাইন বর্তমান বেকার সমস্যার সমাধানের একটি জনপ্রিয় স্কিল। ডে বাই ডে এর গুরুত্ব বেড়েই চলেছে। বর্তমানে প্রচুর গ্র্যাজুয়েট অথবা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী হচ্ছে, কিন্তু তারা অনেকেই জানে না গ্রাফিক ডিজাইনটা আসলে কি। আমাদের দেশে গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভুল ধারণা রয়েছে। এখানে মনে করা হয় নীলক্ষেতের মোড়ে কয়েকটা দোকানে বড় বড় কয়েকটা লেখা লিখে 2-3টা লেখা লিখে যেভাবে মন চায় সেভাবে বসে একটা ব্যানার, একটা লিফলেট অথবা একটা পোস্টার ডিজাইন করে ফেলা। কিন্তু গ্রাফিক ডিজাইন কি আসলে এতটুকুই? সো গ্রাফিক ডিজাইনটা আসলে কি? এটা কি নর্মাল একটি আর্ট? গ্রাফিক ডিজাইন হচ্ছে কোনো একটা আর্ট বা ডিজাইনকে টেকনোলজির সাহায্যে কাস্টমাইজ করে এমনভাবে ফুটিয়ে তোলা যাতে করে এটা থেকে অডিয়েন্স বা আমরা কোনো একটা ইনফরমেশন খুব সহজেই পেয়ে থাকি। ফর এক্সাম্পল, আমার পাশে যে ছবিটি দেখছেন সেটি হচ্ছে একটি আর্ট বা একটি ফটোগ্রাফি, বাট এইটাকে টেকনোলজির সাহায্যে কাস্টমাইজ করে একটা পোস্টার, এখন যে পোস্টারটা দেখতে পাচ্ছেন একটা পোস্টার বানানো হলো এবং এটা থেকে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি, রাইট? সো এইটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। সো প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে টেকনোলজিটা আবার কি? টেকনোলজি হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইউজ করা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন করে থাকি। মূলত সাধারণত গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে 2টি সফটওয়্যার ইউজ হয়ে থাকে বেসিক থেকে অ্যাডভান্সের জন্য। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অনেকেই প্রশ্ন করে থাকে, ভাই গ্রাফিক ডিজাইন শিখতে চাই কিন্তু কিভাবে শিখবো, কোনো ওয়ে পাচ্ছি না। ইটস ভেরি সিম্পল। প্রথমে আপনি আপনার মেন্টর সিলেক্ট করুন। মেন্টর কিভাবে সিলেক্ট করবেন? 2টি উপায় মেন্টর সিলেক্ট করা যায়। একটি হচ্ছে আপনি কোনো একটা ভালো প্রতিষ্ঠান থেকে একটা ভালো কোর্স করতে পারেন, গ্রাফিক ডিজাইনের কোর্স করতে পারেন। দ্বিতীয়ত আপনি ইউটিউব থেকে অনেক অগোছালো ভিডিও থাকে, সেগুলো দেখেও আপনি শিখতে পারেন। তবে ভালো গ্রাফিক ডিজাইন শিখতে হলে আমি অবশ্যই প্রেফার করব কোনো একটা প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজাইন শিখে নিন। প্রায় প্রত্যেকেই একটা কনফিউশনে ভোগেন যে আমি তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা আমি ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়ছি, আমি গ্রাফিক ডিজাইন শিখে আসলে কতটুকু এগিয়ে যেতে পারবো? ট্রাস্ট মি, আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন, আপনি পড়ালেখা করেন কিনা সেটাও ম্যাটার করে না। এটা তো গেল কিভাবে গ্রাফিক ডিজাইন শুরু করা যায়, কিন্তু যারা টুকটাক গ্রাফিক ডিজাইন করে তারা একটা প্রবলেমে প্রতিনিয়তই ভুগে থাকে। একটা টার্ম, সেটা হচ্ছে কোয়ালিফাইড গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, অনেক ডিফারেন্স রয়েছে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন এবং কোয়ালিফাইড গ্রাফিক ডিজাইনের মধ্যে। প্রত্যেকেই চায় তাদের ডিজাইনটা যেন কোয়ালিফাইড হয়, অর্থাৎ প্রফেশনাল হয়। সো আপনি কিভাবে আপনার ডিজাইনকে কোয়ালিফাইড করতে পারেন? চিন্তা করার কোনো কারণ নেই, মাত্র 8টি ওয়েতে আপনি আপনার ডিজাইনকে কোয়ালিফাইড করতে পারবেন। 8টি টিপস যেগুলো মাথায় রাখলে আপনার ডিজাইনও প্রফেশনাল হবে। নাম্বার 1, সাবজেক্ট। আপনি যে সাবজেক্টটি নিয়ে ডিজাইন করবেন সেটা যেন অডিয়েন্স একবার দেখেই বুঝতে পারে, সেইভাবে ডিজাইন করা উচিত। ফর এক্সাম্পল, স্ক্রিনে থাকা ছবিটির দিকে খেয়াল করুন। একটা ম্যাপের মধ্যে 2টা জানালা, 2টা জানালাতে আবার 2জন মানুষ। একজন মানুষ একটা পার্সেল উপরের জানালার মানুষটির কাছে প্রেরণ করছে এবং নিচে ফিডেক্সের একটা লোগো। এর থেকে কনসেপ্টটি খুব ক্লিয়ার যে ফিডেক্স কোম্পানি এক দেশ থেকে অন্য দেশে পার্সেল আদান প্রদানের ক্ষেত্রে কাজ করে থাকে খুব ইজিলি এবং খুব দ্রুত সময়ে।
দেখেছেন কত ক্রিয়েটিভ ওয়েতে ডিজাইনার তার কনসেপ্টটি তুলে ধরেছে, কোনো টেক্সট বা শেপ ইউজ করা ছাড়াই। সো এক্ষেত্রে কি কোনো টেক্সটের দরকার রয়েছে? আপনার কি মনে হয়? নাম্বার 2, সাইজ অ্যান্ড স্পেস। কোনো একটা টেক্সটের ক্ষেত্রে হোক বা কোনো একটা শেপের ক্ষেত্রেই হোক, সাইজ এবং স্পেসটা সাবজেক্ট অনুযায়ী ছোট বড় করতে হবে। টেক্সটের ক্ষেত্রে কোনো একটা বোল্ড ফন্টকে যেমন বেশি ছোট করা যাবে না, তেমন কোনো একটা লাইট ফন্টকে বেশি বড়ও করা যাবে না। সো সাইজের ক্ষেত্রে বা স্পেসের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত। নাম্বার 3, টেক্সট। গ্রাফিক ডিজাইনারদের ভাষায় এটাকে টাইপোগ্রাফি বলা হয়। টেক্সট বা টাইপোগ্রাফি সাবজেক্ট অনুযায়ী এবং টেক্সটের ফন্ট সাবজেক্ট অনুযায়ী ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, পাশের যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ফিল্ম পোস্টার, দি অ্যালার্ম ক্লক, এই একটা টেক্সট লেখা। কিন্তু এই পোস্টারটা দেখে আমরা কি কোনো ইনফরমেশন পাচ্ছি যে এটা কি টাইপস মুভি? পাচ্ছি না। এবার আমি টেক্সটটা চেঞ্জ করে দিই। দেখুন, এবার কিন্তু একটা ইনফরমেশন বোঝা যাচ্ছে যে মুভিটা কোনো একটা থ্রিলার বা ভৌতিক টাইপের কোনো একটা মুভি, রাইট? একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমরা কিন্তু মুভির নামে কোনো ইনফরমেশন পেলাম না, পেলাম টেক্সটের ফন্ট চেঞ্জ করার ফলে। সো সাবজেক্ট অনুযায়ী টেক্সট বা টেক্সটের ফন্ট ইউজ করা উচিত। নাম্বার 4, পিকচার বা ইমেজ। প্রত্যেকটা ডিজাইনেই পিকচার বা ইমেজ ইউজ করা হয়। পাশের ছবিটি খেয়াল করুন। এখানে রেস্টুরেন্ট কথাটা খুব বড় করে উল্লেখ থাকলেও এটার যে মেইন যে ফুডের পিকচার সেটাকে খুব ছোট করে একটা কোণায় রেখে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কি ডিজাইনটা খুব ভালো মনে হচ্ছে? আমার কাছে তো মনে হয় না। বরং ফুডের যে পিকচারটা এটাকে যদি বড় করে প্লেসমেন্টটা মাঝখানে করে দেওয়া হয় তাহলে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর দেখায়। সো পিকচার বা ইমেজটাকে কিভাবে প্লেসমেন্ট করতে হবে এই দিকটাও খেয়াল করা উচিত। নাম্বার 5, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কালার ব্র্যান্ডিং। আপনি আপনার ডিজাইনে যে কালার ইচ্ছে সেই কালার ইউজ করতে পারবেন না। আপনি যে কোম্পানির বা যে ব্র্যান্ডের কোনো পোস্টার বা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করছেন সেই ব্র্যান্ডের লোগো কালার বা সেই ব্র্যান্ডের যে মূল কালারটি রয়েছে সেটাকেই আপনাকে প্রাধান্য দিতে হবে। ফর এক্সাম্পল, আপনাকে হরলিক্স কোম্পানির একটি পোস্টার বা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে দেওয়া হলো। সেই কোম্পানি থেকে আপনাকে শুধুমাত্র একটি জিনিস দেওয়া হবে, লোগো, বা বড়জোর আপনাকে তাদের ছবিটাও দিয়ে দিতে পারে, প্রোডাক্টের ছবি। এবার লোগো এবং প্রোডাক্টের ছবিকে অ্যানালাইসিস করে আপনাকে কালার বের করতে হবে এবং সেই কালারে পোস্টার ডিজাইন করতে হবে। হরলিক্সের লোগোটাকে অ্যানালাইসিস করে দুটি কালার বের হলো, হোয়াইট এবং ব্লু, অর্থাৎ হোয়াইট এবং ব্লু এর কম্বিনেশনে একটা অ্যাড তৈরি করতে হবে। সো আপনি আপনার পোস্টারে ব্লু এবং হোয়াইটটাকে প্রাধান্য দেবেন, ঠিক যেমনটা স্ক্রিনে থাকা পোস্টারে দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, বাংলা লিঙ্কের কোনো একটা অ্যাড ডিজাইন করতে গেলে আবার ব্লুটা ইউজ করতে পারবেন না। নাম্বার 6, শেপ। সাবজেক্ট অনুযায়ী শেপকে এমফাসাইজ করা উচিত। খেয়াল করলে দেখবেন উইমেন্স ডের কোনো একটা পোস্টারে যেভাবে শেপ ইউজ করা হয়, স্বাধীনতা দিবসের কোনো একটা পোস্টারে ঠিক তেমনভাবে কিন্তু শেপ ইউজ করা হয় না, সেক্ষেত্রে শেপটা ভিন্নই থাকে। নাম্বার 7, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আপনার টেক্সটগুলোকে সিরিয়াল অনুযায়ী সাজানো। অর্থাৎ পাশের ডিজাইনটি দেখুন, ডিজাইনটিতে প্রচুর লেখা রয়েছে কিন্তু অ্যাবসেন্স রয়েছে অ্যালাইনমেন্টের, রাইট? এবং সেই জন্যই কিন্তু ডিজাইনটি খুব বেশি ভালো দেখাচ্ছে না। এবার যে ডিজাইনটি দেখাচ্ছি সেটা দেখুন, প্রচুর লেখা রয়েছে ঠিকই, তবে ডিজাইনটি কিন্তু দেখতে খারাপ লাগছে না, কারণ একটাই, অ্যালাইনমেন্ট। সো টেক্সটের ক্ষেত্রে অবশ্যই অ্যালাইনমেন্ট মেনটেন করা উচিত। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ইমোশন, ডিজাইনিংয়ের মেইন টার্গেট। অর্থাৎ আপনার ডিজাইন যেন অডিয়েন্সকে ইমোশনালি অ্যাটাক করতে পারে সেই দিকটা খেয়াল করতে হবে। পাশের ছবিটি খেয়াল করুন, ডিজাইনার কিভাবে নিজের ডিজাইন দিয়ে অডিয়েন্সকে এঙ্গেজ করেছে দেখতে পেরেছেন? পাশাপাশি এই ডিজাইনটি খেয়াল করুন, দুটি কিনলে একটি ফ্রি, এই ইনফরমেশনটি দেওয়ার সাথেও একটা হিডেন ইনফরমেশন রয়েছে, সেটি হচ্ছে মুশফিকের দৌড়। ধরতে পেরেছেন বিষয়টা? মুশফিকের দৌড়ের সাথে তারা তাদের ইন্টারনেট স্পিডকে তুলনা করেছে, অর্থাৎ গ্রামীণ ফোনের ইন্টারনেটটি হাই স্পিডের। সো প্রোভাইড এ থট অন ইয়োর ডিজাইন টু চেঞ্জ দেয়ার মাইন্ড। এই 8টি পয়েন্ট মাথায় রেখে কাজ করুন, আপনার ডিজাইন কোয়ালিফাইড হতে বাধ্য। পাশাপাশি আরেকটি টিপস দেই,
রাস্তায় চলার সময় বিলবোর্ড বা বিভিন্ন পোস্টারের দিকে খেয়াল করবেন, তাদের ডিজাইন আইডিয়াগুলো নিজের মাথায় ঢোকাবেন, তাতে আপনার ক্রিয়েটিভিটিটা অনেক বেড়ে যাবে। উল্লেখিত এই বিষয়গুলো মাথায় রেখে আপনার গ্রাফিক ডিজাইনের পথ চলা আজকে থেকেই শুরু করে দিন। ফ্রিল্যান্সিং করুন, ঘরে বসে গ্রাফিক ডিজাইন করে নিজেই হয়ে উঠুন নিজের